হয়েছে? আচ্ছা, আজকে প্রথম শুরু করব ধ্বনিতত্ত্বটা দিয়ে, ব্যাকরণের দ্বিতীয় পার্টটা দিয়ে। এবার বলো তোমরা আগে ধ্বনি কাকে বলে? চটপট বলো, কে পারবে কি পারবে। এইগুলো কিন্তু আলোচনা, কিন্তু এগুলো লেখানো সম্ভব না। কয়েকটা সংজ্ঞা আমি লিখিয়ে দেব, যেগুলো লাগবেও না, সংজ্ঞা পড়বে না, কিন্তু লিখিয়ে দেবো এই কারণের জন্য যাতে ওই সংজ্ঞাটা পড়ে মনে পড়ে। এটা এই উদাহরণের মধ্যে পড়বে। এটা মুখ দিয়ে যে আওয়াজটা করব সেটাই হবে ধ্বনি। ধ্বনি আর বর্ণ দুটো আমরা একই সাজাতে গেলেও কিন্তু একই নয়। একটা লিখে প্রকাশ করতে হয়, সেটা বর্ণ, আর একটা শুধু বলতে হয়, মুখ দিয়ে আওয়াজ করতে হয়, সেটাই হবে ধ্বনি। তাই ধ্বনি আর বর্ণের বিভাগটা একই রকম। তো ইংলিশের ক্ষেত্রেও তাই। তো ধ্বনিকে কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। কি কি? স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি কোনগুলো? অকার থেকে ওকার পর্যন্ত। তাহলে স্বরধ্বনি কাকে বলে যদি জিজ্ঞেস করি? যে আর যারা একা একা উচ্চারিত হয়, উচ্চারণের জন্য কারো সাহায্য নেয় না, সেগুলো হবে স্বরধ্বনি। আর ওটা যদি বর্ণ বলি একই, কিন্তু ওই ধ্বনির জায়গা তখন বর্ণটা লিখতে হবে, সংজ্ঞা একই। তো স্বরধ্বনির আবার অনেকগুলো ভাগ আছে। স্বরধ্বনির অনেকগুলো ভাগ রয়েছে, সেই ভাগগুলো মেন ব্যাপার তোমাদের দরকার। কারণ কোনটা বিবৃত, কোনটা অর্ধ বিবৃত, কোনটা প্রসারিত, কোনটা অর্ধ প্রসারিত, মানে আমাদের এই মুখ গহ্বর বা মুখমণ্ডল, তার মধ্যে বেশিরভাগ কি কি দিয়ে উচ্চারিত হয়? ঠোঁট, দাঁত, জিভ, তালু, এগুলোর উপর ভিত্তি করে উচ্চারিত হচ্ছে। তাহলে কখনো কখনো বিবৃত খোলা সম্পূর্ণ, কখনো অর্ধ বিবৃত অল্প খোলা, কখনো সংকুচিত, কখনো ফু দেওয়ার মতো এরকম সরু হয়ে যাচ্ছে, গোল হয়ে যাচ্ছে। তাহলে সেগুলো আমাদের উচ্চারণের উপর ভিত্তি করে বা জীবের অবস্থান অনুযায়ী নির্ভর করে বা ঠোঁটের ওঠানামার উপর নির্ভর করে স্বরধ্বনিকে আবার আমরা কতগুলো ভাগে ভাগ করব। কিছু ভাগ হয়তো পড়েছিস, যেটা হর্ষ ই আর দীর্ঘ ই, এই দুটোর মধ্যে বোঝা যাচ্ছে যেখানে কি বোঝাতে যাচ্ছে। হর্ষ মানে কি? কম, আর দীর্ঘ মানে কি? বেশি। তাহলে হর্ষস্বর কাকে বলবো? না, যে সমস্ত স্বরধ্বনিগুলি উচ্চারণ করতে গেলে বেশি সময় লাগবে, কম সময় লাগছে, তাকে আমরা বলবো হর্ষস্বর। আর দীর্ঘস্বর কি? যে সমস্ত স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে বেশি সময় লাগছে সেগুলো হলো দীর্ঘস্বর। যেমন আমরা উচ্চারণের সময় বলে দিচ্ছি, হর্ষ ই, হর্ষ উ। তাহলে হর্ষ ই আর হর্ষ উ, তাহলে এই দুটো উচ্চারণ করতে গেলে কম সময় লাগছে। আবার দেখ, দীর্ঘ ই আর দীর্ঘ উ, তাহলে ওই দুটো আবার উচ্চারণ করতে গেলে আমরা বলার সময় বলে দিচ্ছি এটা দীর্ঘ, মানে বেশি সময় লাগবে। এছাড়াও দেখ, ঐকার আর ঔকার, ঐকার আর ঔকার, এই দুটোকে উচ্চারণ করতে গেলে কি কি লাগছে একটু বলতো দেখ। ওই আর ঔ, এই দুটো উচ্চারণ করতে গেলে আগে যেগুলো উচ্চারণ করলাম, হর্ষ ই, অ, আ, এগুলো সব একা একা আছে। কিন্তু ওই হর্ষ ঔকার আর ঐকার, ঐকারটা উচ্চারণ করতে গেলে দেখ, এমনিতে যখন পাশে বসে এই কি করছিস, ওই কোথায় যাবি, এরকম বলি তো আমরা। তাহলে ওই ঐকার বটে, কিন্তু আমরা যখন উচ্চারণ করছি তখন কি বলছি? ওকার আর হর্ষ, ওকার আর হর্ষই, ওই ও, ও আর হর্ষ। তাহলে এগুলো কি করছে? দুটো করে নিয়ে উচ্চারিত হচ্ছে। তাহলে যখন জয়েন্ট থাকবে, প্রেম প্রীতির ব্যাপার জড়িয়ে ধরেছে, কিছু করার নেই, বর্তমান সমাজ ব্যবস্থায় যেটা চলছে। তো সেই ক্ষেত্রে সেটা কি? যৌগিক স্বর বা দ্বিস্বর বলা হয়। কেন না? দুজনে জুড়ে আছে, জুড়ে একত্রিত হয়ে দুটো স্বর মিলে তৈরি হচ্ছে বলে সেগুলো আমরা সেগুলোকে যৌগিক স্বর বলবো। এছাড়াও আমরা অকার থেকে ঔকার পর্যন্ত কটা ধ্বনি পাচ্ছি? অকার থেকে ঐকার পর্যন্ত কটা ধ্বনি পাচ্ছি? করে তিনবার আছে তো। বাঘটাকে দিতে বলো তো এখন, মোট কটা আছে আমি জিজ্ঞেস করেছি। টোটাল 12টা আছে, কিন্তু আমরা লিকারের ব্যবহারটা বাংলা ব্যাকরণে নেই। সেই কারণের জন্য আমরা, যদি প্রশ্ন আসে বাংলা ব্যাকরণে ব্যঞ্জন এই স্বরধ্বনির সংখ্যা কয়টি বা স্বরবর্ণের সংখ্যা কয়টি, তখন আমরা বলবো কিন্তু ওটা 11টা। ঠিক আছে? তাহলে আজকের উপরে স্বরধ্বনি হেডিং করো। তাহলে সংজ্ঞা লেখানোর দরকার নেই, সংজ্ঞাটা মনে রাখবে যে
যে সমস্ত ধ্বনিগুলি একা একা উচ্চারিত হয়, উচ্চারণের জন্য কারো সাহায্যের প্রয়োজন মনে করে না, তাহলে তাদেরকে আমরা বলবো স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনির বা শ্রেণী বিভাগ কি কি আছে সেগুলো আমি একটু আস্তে আস্তে আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে একের দাগ নাম্বার দিয়ে হেডিং করো, শ্বাসবায়ুর গতিপথ অনুসারে শ্রেণী বিভাগ। শ্বাসবায়ুর গতিপথ অনুসারে শ্রেণী বিভাগ। তাহলে এইটার ক দাগ নাম্বার দাও, দিয়ে পয়েন্টস করো মৌখিক স্বরধ্বনি। মৌখিক স্বরধ্বনি হেডিং করে লেখ, যে স্বরধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু শুধুমাত্র মুখ দিয়ে যাতায়াত করে তাকে বলে মৌখিক স্বরধ্বনি। উদাহরণ অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্বউ ইত্যাদি। আচ্ছা, এইটার আবার ভাগ আছে, অকার দাগ নাম্বার দাও পরের লাইনে দাগ নাম্বার দাও, অকার দিয়ে পয়েন্টস করো মৌলিক স্বরধ্বনি। অঙ্ক করেছো তো, মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা তাকেই বলবো যে সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে না। এক এবং সেই সংখ্যা, যেমন 3, 1 আর 3 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে মেলে? 5, 7, 11, 13, 19, 17, এগুলোই। বিজোড় সংখ্যা বললে হবে না, 9টা তাহলে আবার ভাঙা যায় 3, 9, 1 দিয়ে। আচ্ছা লেখো, যে স্বরধ্বনিকে কোনোভাবে বিশ্লেষণ করা যায় না তাদের বলে মৌলিক স্বরধ্বনি। অ, আ, হ্রস্বই, একার, ওকার, হ্রস্বউ। দাগ নাম্বার দাও, অর্ধস্বর বা অর্ধ স্বরধ্বনি। যখন কোনো মৌলিক স্বরধ্বনি অন্য মৌলিক স্বরধ্বনির শেষে বসে অর্ধস্ফুটভাবে উচ্চারিত হয় এবং তা এককভাবে একটি দল গঠন করতে পারে না, তখন তাকে বলে অর্ধ স্বরধ্বনি। উদাহরণ লেখ, ভাই, ঢেউ, খাও। যে তিনটে উদাহরণ দিলাম, প্রথমটা কি দিলাম? ভাই। তাহলে আমরা যদি দল বিশ্লেষণ বা সি লেভেল ভাগ করি, এরকম বলবে কি, এ ভাই বাড়ি আছিস, এরকম বলতে পারবো? তাহলে ওই হর্ষইটার নিচে আন্ডারলাইন করে রাখ, ওইটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি। তাহলে প্রত্যেক শেষের যে তিনটে দিলাম ওই তিনটে হলো অর্ধ স্বরধ্বনি। আচ্ছা, পরেরটা যৌগিক স্বরধ্বনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আন্ডারে অকার, আকার, হ্রস্বই। একটি মৌলিক স্বরধ্বনি ও একটি অর্ধস্বর যখন একসঙ্গে উচ্চারিত হয় তখন তাকে বলে যৌগিক স্বর বা দ্বিস্বর। একটু আগে কিন্তু এর উদাহরণ বলে দিয়েছিলাম, কি কি হবে? ঐকার আর ঔকার, ভেঙে লিখে রাখ। অকার, আকার, হ্রস্বই হলো দীর্ঘই লেখ। মিশ্রধ্বনি, মিশ্রধ্বনির সংজ্ঞা দরকার নেই, শুধু উদাহরণটা লিখে রাখ, রিকার। হয়েছে? এবার 2 দাগ নাম্বার দে। উচ্চারণের কাল পরিমাপগত ও মাত্রাগত শ্রেণীবিভাগ। কয়েক দাগ নাম্বার দে,
প্রথম পয়েন্টস কর হর্ষ হয়রা ফলা দন্তে শয় বর। হর্ষ স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে, লিখে নেন। যেসব স্বরধ্বনি উচ্চারণ করতে কম সময় লাগে তাকে বলে হর্ষ স্বরধ্বনি, বা এটাকে হর্ষ স্বরও বলা যায়, ঠিক আছে। অকার, হর্ষই আর হর্ষ, এই তিনটে উদাহরণ, আর কিছু নেই এর মধ্যে। অকার, হর্ষই আর হর্ষ উদাহরণ। ক্ষয়ের দাগ নাম্বার দিয়ে পয়েন্টস কর দীর্ঘ স্বরধ্বনি বা দীর্ঘ স্বরও দিতে পারে। যেসব স্বরধ্বনিগুলি উচ্চারণ করতে বেশি সময় লাগে তাকে বলে দীর্ঘ স্বরধ্বনি। লেখো উদাহরণ, লেখো আগে সংজ্ঞাটা লেখো। দীর্ঘই দীর্ঘ একার, আকারটা হবে আর ওকার হবে। দীর্ঘই দীর্ঘ একার আকার ওকার, দীর্ঘই দীর্ঘ একার আকার ওকার। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।